আমি যখন বোতল হাতে নিয়ে চুলে তেল দিতে যাচ্ছিলাম তখন টের পেলাম বোতলটা অস্বাভাবিক হালকা। ভালো করে তাকিয়ে দেখি তেল শেষ। আমি রান্নাঘরের দিকে তাকিয়ে বললাম, আরিফ, আলমারির ভেতর নতুন বোতলটা এনে দে। আরিফ ঘর থেকে বের হয়ে এসে শান্ত গলায় বলল, মা, বোতল লাগবে না। আমি অবাক হয়ে বললাম, মানি? সে আর কিছু না বলে আমার পেছনে এসে বসে পড়ল। তারপর ধীরে ধীরে তার হাত আমার মাথার কাছে এলো। আঙুলগুলো খুব মৃদু, খুব সাবধানে মাথার তালু ছুঁয়ে যাচ্ছিল। চাপ নেই, জোর নেই, কিন্তু আমার বুকের ভেতর কেমন যেন অজানা শীতলতা ছড়িয়ে পড়ছিল। আমি হঠাৎ আয়নার দিকে তাকালাম, আর তখনই দেখলাম আমার চোখের রং বদলে যাচ্ছে, সবুজ, গাঢ় সবুজ। আমি চমকে উঠে দাঁড়ালাম। আরিফ! আরিফ থমকে গেল। তার চোখ তখন স্বাভাবিক, একদম স্বাভাবিক। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, মা, কি হয়েছে? আমি কিছু বলতে পারলাম না, কারণ সে এমন কিছু করেনি যা সে মনে রাখতে পারে। কিন্তু আমি জানতাম, আমি যা দেখেছি তা কল্পনা নয়। আমার নাম নীরা সেন, বয়স ৩৯। আমার স্বামীর নাম অমিত সেন, বয়স ৫২। আমাদের ২ সন্তান। আরিফ ২১ বছর, বিশ্ববিদ্যালয়ে পড়ে। ইরা ১৪ বছর, নবম শ্রেণীতে। আমরা শহরের প্রান্তের এক পুরনো এলাকায় থাকি। আশপাশের বাড়িগুলো নীরব, গাছগুলো বড়, আর সন্ধ্যের পর এলাকাটা অদ্ভুত রকম ফাঁকা হয়ে যায়। মানুষ বলে এই মাটির নিচে অনেক পুরনো ইতিহাস চাপা পড়ে আছে। আমি আগে বিশ্বাস করতাম না। সেদিনের ঘটনার পর আমি নিজেকে বোঝাতে চেষ্টা করেছিলাম, হয়তো ক্লান্তি, হয়তো মানসিক চাপ। কিন্তু পরদিন সকালে ইরা যে জিনিসটা আমার হাতে দিল, তারপর আর নিজেকে মিথ্যে বোঝাতে পারিনি। ইরা বলল, মা, আমার ব্যাগে একটা পুরনো ডায়েরি পেয়েছি, এটা আমার না। আমি ডায়েরিটা হাতে নিলাম। পাতাগুলো হলদে, কাগজে স্যাঁতসেঁতে গন্ধ, আর কভারটা যেন অনেক বছর কারো আলমারির অন্ধকারে পড়েছিল। প্রথম পাতায় লেখা, সেন বাড়ির আগের বাসিন্দাদের ব্যক্তিগত নথি। আমি পাতাগুলো উল্টাতে লাগলাম। লেখা ছিল এই বাড়ির আগের মালিকদের অভিজ্ঞতা। তারা নাকি এখানে এসে প্রথমে সবকিছু স্বাভাবিকই ভেবেছিল, কিন্তু কয়েক সপ্তাহ পর থেকে তাদের ঘরে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। কেউ কেউ মাঝরাতে উঠে একা একা কথা বলত, কারোর চোখের রং বদলে যেত, কারোর কণ্ঠস্বর অচেনা হয়ে যেত। ডায়েরিতে আরও লেখা ছিল, এই বাড়ির নিচে একসময় ছিল একটি গুপ্ত সাধনাস্থল, এমন সাধনা যার কথা প্রকাশ্যে বলা নিষেধ। তাদের বিশ্বাস ছিল, মানুষের চেতনা দখল করলেই আত্মারা কথা বলতে পারে। ডায়েরির পাতায় পাতায় একটা কথাই বারবার ফিরে এসেছে, পূর্ণিমার রাতে তারা বেশি শক্তিশালী হয়। আমি ডায়েরিটা বন্ধ করে চুপ করে বসে রইলাম, কারণ আজই পূর্ণিমা। আমি অমিতকে ডেকে সব বললাম। প্রথমে সে হাসল, বলল, এসব গল্প, পুরনো বাড়িতে এমন কথা ছড়ায়। আমি তাকে আয়নার কথা বললাম, চোখের রং বদলের কথা বললাম। অমিত হাসি থামিয়ে চুপ করে গেল। তারপর ডায়েরিটা হাতে নিয়ে অনেকক্ষণ পড়ল। পড়া শেষ করে বলল, আজ রাতে আমরা একসাথে থাকি, দেখি কি হয়। সন্ধে আমরা ৪ জন বাড়ির পেছনের বাগানে জড়ো হলাম। ডায়েরিতে যে নির্দেশ ছিল সেটাই, একটা বৃত্ত করে বসা, মাঝখানে আলো জ্বালানো, নীরব থাকা। শুরুতে কিছুই হলো না, শুধু বাতাস, হালকা হালকা বাতাস। তারপর হঠাৎ গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে কেঁপে উঠল। বাতাস একদম ঠান্ডা হয়ে গেল। আমাদের চারপাশে এমন একটা শব্দ হতে লাগল, যেন কেউ ফিসফিস করে কথা বলছে, কিন্তু শব্দগুলো স্পষ্ট না। আর ঠিক তখনই আরিফের চোখ আবার সবুজ হয়ে গেল। এবার তার মুখের ভাব বদলে গেল। সে আমাদের দিকে না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে রইল। তার কণ্ঠস্বর বদলে গেল, আমরা এখানে আটকে আছি। আমার গলা শুকিয়ে গেল। অমিত শক্ত হয়ে বসে পড়ল। ইরা ভয়ে আমার হাত চেপে ধরল। আমি সাহস করে বললাম, তোমরা কারা? কণ্ঠস্বর বলল, যারা এখানে সাধনা করেছিল এবং যারা এখানেই শেষ হয়ে গেছে। অমিত ধীরে ধীরে বলল, তোমরা কি চাও? উত্তর এলো, মুক্তি। আমি বললাম, কিভাবে? কণ্ঠস্বর বলল, এই বাড়ির নিচে যে জিনিসগুলো আছে সেগুলো সরাও, সেগুলো আমাদের আটকে রেখেছে, নদীর পানিতে ভাসিয়ে দাও। আমি বুঝতে পারছিলাম না এটা সত্যি কিনা, কিন্তু ডায়েরির কথার সাথে সব মিলছে। আরিফ ধীরে ধীরে মাথা তুলল,
চোখের সবুজ রং আরও গাঢ় হয়ে উঠল। তারপর আবার সে নিস্তেজ হয়ে গেল। কয়েক মিনিট পর বাতাস থেমে গেল, সব শান্ত। আরিফ হঠাৎ কাঁপতে কাঁপতে বলল, মা, আমরা এখানে কেন বসে আছি? সে কিছুই মনে রাখে না। পরদিন সকাল, আমরা বেসমেন্টে নামলাম। বহুদিন ধরা ধুলো, দেয়ালে স্যাঁতসেঁতে দাগ। আমরা দেয়াল টোকা দিয়ে দেখতে লাগলাম কোথাও ফাঁপা শব্দ হয় কিনা। এক জায়গায় টোকা দিতেই ফাঁপা শব্দ পেলাম। অমিত সেখানে চাপ দিতেই একটা লুকোনো কাঠের অংশ নড়ে উঠল। আমরা ধীরে ধীরে সেটি সরালাম। ভেতরে ছিল ছোট একটা গুপ্ত দরজা। দরজাটা খুলতেই ঠান্ডা বাতাস মুখে এসে লাগল। ঘরের ভেতর ধাতব পাত্র, কয়েকটা পুরনো বই আর দেয়ালে আঁকা চিহ্ন। সবকিছু দেখে মনে হলো অনেক বছর আগে কেউ এখানে কিছু কাজ করেছে। আমরা কিছু না বুঝলেও ডায়েরির কথা মাথায় ছিল। আমরা সব জিনিস একটা ব্যাগে ভরলাম। তারপর শহরের বাইরে নদীর পাড়ে গেলাম। নদীর ধারে দাঁড়িয়ে আমার হাত কাঁপছিল। অমিত বলল, একসাথে ফেলি। আমরা ব্যাগ খুলে একে একে সব কিছু পানিতে ভাসিয়ে দিলাম। ঠিক সেই মুহূর্তে আকাশে বিদ্যুৎ ঝলকে উঠল। বজ্রের শব্দ হল, কিন্তু আশ্চর্য, বৃষ্টি নামল না। তারপর বাতাস হালকা হল। নদীর পানি স্বাভাবিকভাবে বয়ে গেল। চারপাশের শব্দগুলো যেন চুপসে গেল। বাড়ি ফিরে আসার পর থেকে সত্যি সত্যিই আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। আরিফ স্বাভাবিক, ইরাও শান্ত। আমিও একটু স্বস্তি পেলাম। অমিত ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করল আমাদের সাথে সত্যিই কিছু ঘটেছিল। কয়েকদিন পর আমরা স্থানীয় এক বয়স্ক লোকের সাথে কথা বললাম। তিনি বললেন, এই এলাকায় একসময় একটা পুরনো সাধনা কেন্দ্র ছিল, মাটি চাপা পড়ে গেছে। বহু বছর আগে একটা বড় কম্পনে অনেক কিছু ধসে পড়ে। তারপর থেকে এই এলাকায় মাঝে মাঝে অদ্ভুত ঘটনা ঘটত। মানুষ ভয়ে কথা বলত না। আমরা ভেবেছিলাম সব শেষ, কিন্তু কিছু রহস্য শেষ হয় না, শুধু অন্য পথে যায়। কয়েক মাস পর একদিন আরিফ কলেজ থেকে ফিরে বলল, মা, লাইব্রেরিতে একটা পুরনো পাণ্ডুলিপি পেয়েছি, মনে হলো আমাদের বাড়ির কথা আছে। আমি বইটা হাতে নিয়ে অবাক হয়ে গেলাম। কাভারে লেখা, রহস্যময় সেন বাড়ি। আমি পাতাগুলো উল্টালাম। সেখানে লেখা ছিল, আমাদের বাড়িতে শুধু গুপ্ত সাধনা ছিল না, এখানে একসময় এক ধনী জমিদারের বসবাসও ছিল। তার নাম ছিল রুদ্র সেন। ব্রিটিশ আমলে নাকি সে অনেক সম্পদের মালিক ছিল, এবং শেষ বয়সে সে নিজের সম্পদ কোথাও গোপনে রেখে গিয়েছিল। বইয়ে লেখা ছিল, বাড়ির ভেতরে একটা গোপন সুড়ঙ্গ ছিল। সেই সুড়ঙ্গ দিয়ে সে পালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু পালানোর আগেই অসুস্থ হয়ে মারা যায়, আর সম্পদ থেকে যায় লুকানো। বইয়ের শেষের দিকে ছিল একটা ছড়া, চাঁদের আলো যখন রাত্রি গভীর, তখন দেখা যায় পথের ইশারা। 7টি পা উত্তর দিকে, তারপর 5টি পূর্ব দিকে। যেখানে পানি আর আগুন মেলে, সেখানেই লুকানো আছে ইতিহাস। আমি ছড়াটা বারবার পড়লাম। মনে হলো এটা শুধু কবিতা নয়, এটা নির্দেশ। অমিত বলল, এত বছর পরে এসব থাকবে? আরিফ বলল, মা, আমি নিশ্চিত এটা কিছু একটা ইঙ্গিত। ইরা ফিসফিস করে বলল, পানি আর আগুন মিলে মানে কি? রান্নাঘর নাকি বয়লার রুম? আমি জানালার দিকে তাকালাম। বাইরে চাঁদ উঠেছে। পূর্ণিমা নয়, তবুও চাঁদের আলো স্পষ্ট। আর আমার মনে হল এই বাড়ির নীরবতা আবার বদলাতে শুরু করেছে। সেই রাতে ঘুম ভাঙল আমার। মনে হলো কেউ যেন নিচতলায় হাঁটছে। আমি উঠে দরজার কাছে গেলাম। বাইরে অন্ধকার, কিন্তু মেঝেতে একটা ছোট্ট আলোর রেখা দেখলাম, যেন কেউ হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। আমি চুপচাপ সিঁড়ির দিকে গেলাম। নিচে নামতে নামতে শব্দটা থেমে গেল, কিন্তু বেসমেন্টের দরজাটা অল্প ফাঁকা। আমি নিশ্চিত ছিলাম আমরা সেটা বন্ধ করেই ঘুমাতে গিয়েছিলাম। আমি দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছিল, আর সেই বাতাসে যেন মাটির গন্ধ, ভেজা মাটির গন্ধ। আমি দরজাটা আরেকটু খুললাম। ভেতরে কেউ নেই, কিন্তু মেঝেতে ধুলোই স্পষ্ট পায়ের ছাপ। 7টা পদক্ষেপ উত্তর দিকে, তারপর 5টা পূর্ব দিকে। আমি জমে গেলাম, কারণ এটা ছড়ার সাথে মিলে যাচ্ছে। আমি ধীরে ধীরে ছাপ অনুসরণ করলাম। 7টা পা গুনে থামলাম, তারপর 5টা পা পূর্ব দিকে। ঠিক সেখানে দেয়ালের গায়ে পুরনো একটা লোহার রিং। আগে এটা ছিল কিনা আমি জানি না। আমি শ্বাস আটকে রিংটা টানলাম।
দেয়ালের এক অংশ কেঁপে উঠল, তারপর একটা গোপন কাছের পাটাতন সরে গেল। ভিতরে একটা সরু ফাঁকা পথ, সুড়ঙ্গের মতো। আমার মাথা ঘুরে উঠল, আমি পিছিয়ে গেলাম। ঠিক তখনই পেছন থেকে কণ্ঠস্বর, মা, তুমি এখানে? আমি ঘুরে দেখি আরিফ, কিন্তু আলো কম ছিল। তবুও আমি তার চোখের দিকে তাকাতেই ভয় পেলাম, কারণ তার চোখের রং আবার বদলাচ্ছিল, সবুজ। আর সে ফিসফিস করে বলল, ওরা আবার ফিরে এসেছে। আমার বুকের ভেতর কেঁপে উঠল। আমি অমিত আর ইরার নাম ধরে ডাকতে যাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। সুড়ঙ্গের ভেতর থেকে তখন খুব হালকা একটা শব্দ আসছিল, যেন কেউ খুব দূরে দাঁড়িয়ে ধীরে ধীরে মাটি খুঁড়ছে। আরিফ আমার হাত ধরে বলল, মা, আমরা একা নামব না, এবার সবাইকে ডাকতে হবে। আমি মাথা নাড়লাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম আমরা আগে যেটাকে মুক্তি ভেবেছিলাম সেটা হয়তো শুধু এক অধ্যায়ের শেষ। আরেক অধ্যায় এখন শুরু হতে যাচ্ছে। চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে বেসমেন্টের ভেতর এসে পড়ছিল। সেই আলো যেন সুড়ঙ্গের মুখের ওপর পড়ে একটা তীরের মতো ইশারা করছিল। আর আমার মনে হচ্ছিল এই বাড়ি আমাদের কিছু দেখাতে চাইছে, যে সত্যটা এতদিন মাটির নিচে ছিল সেটা এখন আর লুকিয়ে থাকবে না। আমি অমিতকে ডাকতে ওপরে উঠতে যাব, এমন সময় সুড়ঙ্গের ভেতর থেকে খুব পরিষ্কার একটা শব্দ এলো, একটা নাম, আমার নাম, নীরা। আমি থমকে গেলাম, কারণ আমি জানতাম আমাদের বাড়িতে আমাকে ডাকার মতো এখন কেউ নেই, আর যে নাম ধরে ডাকল তার কণ্ঠস্বর মানুষের মতো নয়। আমি সিঁড়ির দিকে পা বাড়ালাম, কিন্তু পেছনে তাকাতে ইচ্ছে হল। পেছনে তাকাতেই দেখলাম সুড়ঙ্গের অন্ধকারে খুব ক্ষীণ আলোতে একটা জিনিস ঝিলমিল করছে, ধাতব কিছু। আমি জানি না সেটা সোনা ছিল নাকি শুধু মরচে ধরা পুরনো ধাতু, কিন্তু সেই ঝিলমিল আমাকে টানছিল। আর ঠিক তখনই আরিফ ধীরে করে বলল, মা, তুমি কি শুনতে পাচ্ছ? ওরা বলছে ইতিহাস ফেরত চাই। আমি চোখ বন্ধ করলাম, তারপর একটুখানি সাহস সঞ্চয় করে বললাম, আমরা সবাই মিলে নামব, কিন্তু এবার আমরা সত্যটা জেনে তবেই থামব। সেই রাতের পর থেকে আমাদের বাড়ির বাতাস আবার বদলাতে শুরু করল। দেয়ালে অদ্ভুত ছায়া পড়ত, বাতি জ্বাললে কখনো কখনো আলো কেঁপে উঠত। আর ইরা বলত সে রাতে স্বপ্নে একটা পুরনো মন্দির দেখেছে, যেটা আমাদের বাড়ির নিচে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল ডায়েরিটা, যে ডায়েরি ইরা ব্যাগে পেয়েছিল, সেটা একদিন হঠাৎ উধাও হয়ে গেল। আর ডায়েরি হারানোর পর থেকেই আমাদের মনে হতে লাগল কেউ যেন চায় আমরা যেন ভুলে যাই, কিন্তু আমরা ভুলতে পারিনি। কারণ যে রহস্য একবার দরজা খুলে দেয় সে আর সহজে বন্ধ হয় না। আর আমরা এখন দাঁড়িয়ে আছি সেই দরজার সামনে, যেখানে পানি আর আগুন মিলে যায়, আর যেখানে ইতিহাস আর অন্ধকার একসাথে নিঃশ্বাস ফেলে। সেদিন রাতের পর থেকে আমাদের বাড়িটা যেন আর আগের মতো রইল না। বাইরে থেকে দেখলে সব স্বাভাবিক, দেয়াল, জানালা, গেট, বাগান। কিন্তু ভেতরে ঢুকলেই একটা অদৃশ্য চাপ অনুভব হতো, যেন কেউ কথা না বলে শুধু তাকিয়ে আছে। আমি, অমিত, আরিফ আর ইরা চারজনই বুঝতে পারছিলাম যেটাকে আমরা শেষ ভেবেছিলাম সেটা আসলে ছিল শুরু। পরদিন সকালে অমিত বলল, আজ থেকে বেসমেন্টে কেউ একা যাবে না, আর রাতে সব দরজা জানালা ডাবল লক। আরিফ মাথা নাড়ল, কিন্তু তার চোখের নিচে কালি জমেছিল। সে যেন ঠিকমতো ঘুমাতে পারছে না। ইরা তো আরও ভীত। স্কুলে যাওয়ার সময় পর্যন্ত সে দরজার দিকে তাকিয়ে থাকত, যেন বাড়ির ভিতর থেকে কেউ ডেকে উঠবে। আমি রান্নাঘরে দাঁড়িয়ে চুপচাপ পানি গরম করছিলাম। গ্যাসের শিখা জ্বলছিল, কিন্তু আমার মনে হচ্ছিল সেই আগুনের ভেতরও একটা অস্বস্তিকর নড়াচড়া আছে। হঠাৎ কেটলিতে পানি ফুটতে শুরু করল। ঠিক তখনই রান্নাঘরের বাতিটা একবার কেঁপে উঠল। আমি থমচে গেলাম। বাতির কাঁপা মানে বিদ্যুৎ সমস্যা হতে পারে, কিন্তু গত কয়েকদিন ধরে এই কাঁপাটা কেমন যেন নির্দিষ্ট মুহূর্তেই হয়, যখন আমরা বাড়ির রহস্য নিয়ে কথা বলি বা যখন কারোর মনে ভয় উঠে আসে। আমি গ্লাসে পানি ঢালতে গিয়ে দেখলাম পানির ভেতরে ছোট ছোট বুদবুদ উঠছে, কিন্তু পানি যেন ঠিক স্বাভাবিকভাবে নড়ছে না। একটা মুহূর্ত মনে হল পানির ভেতর কেউ নিঃশ্বাস ফেলছে। আমি তাড়াতাড়ি গ্লাসটা রেখে দিলাম। সেদিন দুপুরে আরিফ বলল, মা, আমি বইটার লেখক সম্পর্কে খুঁজেছি। আমি অবাক হলাম, কিভাবে? সে বলল, কলেজ লাইব্রেরিতে পুরনো রেজিস্টার আছে। রহস্যময় সেনবাড়ি যে পাণ্ডুলিপি, সেটা নাকি একজন গবেষক লিখেছিল, নাম সুদীপ নন্দী।
কিন্তু আশ্চর্য ব্যাপার হল বইটা কখনো প্রকাশিত হয়নি, শুধু কয়েকটা কপি হাতে লেখা অবস্থায় ছিল। আর একটা কপি নাকি এই এলাচাতেই হারিয়ে যায়। অমিত কপাল কুঁচকে বলল, হারিয়ে যায় মানে? আরিফ বলল, রেজিস্টারে লেখা আছে শেষবার কপিটা নেওয়া হয়েছিল 1989-এ, তারপর আর ফেরত আসেনি। আমি চুপ করে গেলাম। 1989 মানে আমাদের এখানে আসারও বহু আগে। ইরা ফিসফিস করে বলল, তাহলে বইটা আমাদের কাছে এলো কিভাবে? এই প্রশ্নটাই আমার মাথায় ঘুরছিল। বইটা কি সত্যিই পাওয়া গেছে, নাকি কারোর উদ্দেশ্য ছিল বইটা আমাদের হাতে পৌঁছে দেওয়া? সেদিন বিকেলে আমি একা থাকতে চাইলাম না, তবু কাজের চাপে অমিত বাইরে গেল, আরিফও কলেজে। ইরা স্কুল থেকে ফিরে নিজের ঘরে পড়তে বসেছে। আমি সোফায় বসে বইটার পাতাগুলো আবার উল্টাতে লাগলাম। ছড়াটা আমার চোখে বারবার ধরা দিচ্ছিল। 7 পা উত্তর, 5 পা পূর্ব, যেখানে পানি আর আগুন মিলে। কাল রাতের ধুলোর ছাপ, 7টা পা, 5টা পা, এটা কাকতাল হতে পারে? আমি বইয়ের শেষ পাতায় ছোট করে আঁকা একটা নকশা খেয়াল করলাম, আগে চোখে পড়েনি। নকশাটা খুবই সরল, একটা ঘরের আউটলাইন, একদিকে একটি বৃত্ত আর মাঝখানে একটা ছোট্ট চিহ্ন। চিহ্নটার পাশেই লেখা, চিহ্ন দেখলে থামবে না, চিহ্ন মানে ফাঁদও হতে পারে। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি বইটা বন্ধ করলাম। ঠিক তখনই ঘরের বাতাস ভারী হয়ে উঠল। জানালার পর্দা যেন নিজে থেকেই নড়ল। আমি স্পষ্ট শুনলাম কেউ যেন নিচে বেসমেন্টের দিক থেকে ধীরে ধীরে একটা দরজা ঘষছে। আমি উঠে দাঁড়ালাম। ঘরের সব দরজা তো বন্ধ থাকার কথা। আমি ইরাকে ডাকলাম, ইরা, তুমি বেসমেন্টে গিয়েছিলে? উপর থেকে ইরা চেঁচিয়ে বলল, না মা, আমি তো পড়ছি। আমার বুক ধরফর করতে লাগল। আমি ধীরে ধীরে বেসমেন্টের দরজার কাছে এগোলাম। দরজার নিচের ফাঁক দিয়ে অল্প অল্প অন্ধকার বেরোচ্ছে, অদ্ভুতভাবে ঘন অন্ধকার, যেন ভেতরে আলো নেই কিন্তু অন্ধকারেরও রং আছে। আমি দরজায় হাত দিলাম। দরজা লক করা। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। ঠিক তখনই দরজার ওপার থেকে একটা টোকা পড়ল, একবার না, 2 বার, তারপর 3 বার। টক টক টক। আমি পেছনে সরে এলাম। গলার স্বর শুকিয়ে গেল। তারপর দরজার ওপার থেকে একটা ফিসফিস শব্দ এলো, নি নি রা। আমার নাম। আমি মুহূর্তেই কাঁপতে শুরু করলাম, কিন্তু আশ্চর্য ব্যাপার হল শব্দটা ভয়ঙ্কর হলেও খুব দূরের মনে হল না। মনে হল দরজার ভিতর থেকে কেউ ঠিক আমার কানের কাছে বলছে। আমি দ্রুত রান্নাঘরের দিকে দৌড়ালাম, গ্যাসের কাছে গিয়ে দাঁড়ালাম, যেন আগুন আমাকে সাহস দেবে। ঠিক তখনই রান্নাঘরের কল থেকে পানি টপ টপ করে পড়তে শুরু করল, অথচ কল বন্ধ ছিল। টপ টপ টপ। আমি কলের দিকে তাকালাম, পানির ফোঁটা পড়ছে, কিন্তু ফোঁটার ভেতরে আলোর প্রতিফলন অস্বাভাবিক, কেমন যেন সবুজ আভা। আমি হাত বাড়িয়ে কলটা শক্ত করে ঘুরিয়ে বন্ধ করলাম। ফোঁটা থামল না, বরং ফোঁটা পড়া আরও জোরে হয়ে গেল। আমি আতঙ্কে পেছনে সরে গেলাম। তখনই গ্যাসের শিখা একবার কেঁপে উঠল, তারপর শিখা বড় হয়ে উঠল। পানি আর আগুন একসাথে, ঠিক ছড়ার মতো। আমার মাথায় দাজ পড়ল। যেখানে পানি আর আগুন মিলে, এই রান্নাঘরে কি সেই ইশারা? আমি ইরাকে ডাকলাম, ইরা, নিচে এসো, তাড়াতাড়ি। ইরা দৌড়ে এলো। আমাকে কাঁপতে দেখে ভয়ে বলল, মা, কি হয়েছে? আমি বললাম, কিছু একটা হচ্ছে, কলটা দেখো। ইরা কলের দিকে তাকিয়ে বলল, মা, তো কিছু পড়ছে না। আমি স্তব্ধ। আমি নিজের চোখে দেখেছি, পানি পড়ছিল, এখন কিছু নেই। ইরা আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি ঠিক আছো তো? আমি কিছু বলতে পারলাম না। ঠিক তখনই দরজার ঘণ্টা বাজল। অমিত ফিরে এসেছে। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। অমিত আমাকে দেখে বলল, তোমার মুখ ফ্যাকাশে কেন? আমি তাকে সব বললাম, দরজার টোকা, নাম ডাকা, কলের পানি, আগুনের শিখা। অমিত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আজ রাতেই আমরা আবার বেসমেন্টে নামব, কিন্তু এবার শুধু খুঁজে বের করা না, আমরা বুঝব কে আমাদের নিয়ে খেলছে। রাতে আরিফও ফিরে এলো। সে এসে প্রথমেই বলল, মা, একটা অদ্ভুত জিনিস জানো? লাইব্রেরির রেজিস্টারে সুদীপ নন্দীর নামের পাশে একটা ঠিকানা লেখা ছিল। আমি গুগলে ম্যাপসে দেখলাম ঠিকানাটা এই এলাকাতেই, আমাদের বাড়ি থেকে 10 মিনিট হাঁটা। আমি বললাম, সুদীপ নন্দী কি এখনও বেঁচে আছে? আরিফ বলল, জানি না, কিন্তু ঠিকানাটা আছে, পুরনো একটা বাড়ি, নাম লেখা নন্দী ভবন। লোকজন বলে বাড়িটা বহুদিন বন্ধ। অমিত বলল, কাল সকালে আমরা সেখানে যাব। সেদিন রাত,
আমরা 4 জন একসাথে বেসমেন্টের দরজার সামনে দাঁড়ালাম। অমিতের হাতে টর্চ, আরিফের হাতে একটা ছোট টুল বক্স, যদি দরজা আটকায়। ইরা আমার হাত আঁকড়ে ধরেছে। অমিত ধীরে ধীরে লক খুলল। দরজা খুলতেই ঠান্ডা বাতাস আমাদের গায়ে লাগল। টর্চের আলো ভেতরে পড়তেই আমরা দেখলাম ধুলোর ওপর আবার পায়ের ছাপ, কিন্তু এবার ছাপগুলো শুধু এক জায়গায় নয়, ছাপগুলো যেন গোল গোল করে ঘুরেছে। আরিফ ফিসটিস করে বলল, এগুলো মানুষের পায়ের ছাপ না মা, দেখো গোড়ালির দাগ নেই। আমি তাকিয়ে দেখি সত্যি, পায়ের সামনের অংশের চাপ বেশি, গোড়ালি নেই, যেন কেউ খুব হালকা ভেসে চলেছে। ইরা ফুপিয়ে উঠল, মা চল না, চলে যাই। অমিত বলল, না, আজ আমরা সত্য জানব। আমরা ধীরে ধীরে নেমে গেলাম। সেই গোপন সুড়ঙ্গের মুখটা এখনও খোলা। কাল রাতে আমি যে কাঠের পাটাতন সরিয়েছিলাম সেটা ঠিক সেভাবেই সরে আছে। অমিত টর্চের আলো সুড়ঙ্গের ভিতর ফেলল। ভেতরটা অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ভিতর কোথাও কোথাও দেয়ালে স্যাঁতস্যাঁতে পানি ঝরছে। আর ঠিক তখনই আমরা শুনলাম ভেতর থেকে খুব আস্তে একটা শব্দ, টিং টিং, যেন ধাতবে কেউ নখ দিয়ে আলতো করে টোকা দিচ্ছে। আরিফ বলল, কেউ আছে? অমিত বলল, আমি আগে যাচ্ছি। আমি তাকে ধরলাম, না, আমরা একসাথে যাব। আমরা ধীরে ধীরে সুড়ঙ্গের দিকে এগোলাম। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল আমরা শুধু মাটির নিচে নামছি না, আমরা সময়ের নিচে নামছি। সুড়ঙ্গটা সরু, দেয়ালে পুরনো ইট, কোথাও কোথাও কাকড়া উঠে গেছে। কয়েক মিনিট হাঁটার পর আমরা একটা মোড়ে পৌঁছালাম। মোড়ের পাশের দেয়ালে একটা চিহ্ন আঁকা, একটা চোখের মতো, আর চোখের ভিতর ছোট একটা বৃত্ত। আরিফ থেমে গেল। মা, বইয়ে এই চিহ্নের কথা ছিল। আমি মনে করার চেষ্টা করলাম। বইয়ে লেখা ছিল, চিহ্ন দেখলে থামবে না, চিহ্ন মানে ফাঁদও হতে পারে। অমিত বলল, থামবে না। আমরা হাঁটতে থাকলাম। তারপর হঠাৎ টর্চের আলো সামনে পড়তেই আমরা দেখলাম সুড়ঙ্গটা একটা বড় ঘরে গিয়ে শেষ হয়েছে। ঘরটা গোল, মেঝেতে ভাঙা পাথর, আর মাঝখানে একটা পুরনো কুয়েপের মতো গর্ত। গর্তের চারপাশে কালচে দাগ, যেন আগুনের পোড়া ছাপ, আর গর্তের কিনারায় ভেজা স্যাঁতস্যাঁতে পানি জমে আছে। পানি আর আগুন একসাথে। ইরা চিৎকার করতে যাচ্ছিল, আমি তার মুখ চেপে ধরলাম। ঠিক তখনই গর্তের ভিতর থেকে একটা নিঃশ্বাসের শব্দ এলো, হা হা হা। তারপর খুব স্পষ্ট একটা কণ্ঠস্বর, ঠিক জায়গায় এসেছ নীরা। আমার বুক জমে গেল। কণ্ঠস্বর আবার বলল, তুমি যে জিনিস খুঁজছ সেটা এখানে নেই, কিন্তু তোমার উত্তর এখানে আছে। অমিত চেঁচিয়ে উঠল, তুমি কে? গর্তের ভিতর থেকে শব্দ এলো, আমি পাহারাদার। আরিফ ধীরে ধীরে বলল, পাহারা দাও কিসের? উত্তর এলো, যেটা ঘুমিয়ে আছে তাকে। চারপাশের বাতাস একবার কেঁপে উঠল, টর্চের আলো কাঁপতে লাগল। আর ঠিক তখনই আরিফের হাত কাঁপল, টর্চটা নিচের দিকে ঝুঁকে গেল। আলো পড়ল গর্তের ভিতর। আমরা যা দেখলাম সেটা চোখের ভুল হতে পারে, কিন্তু চারজনই একসাথে দেখেছি। গর্তের ভিতর পানির ওপর ভেসে আছে একটা ধাতব বাক্স, পুরনো, ভারী, আর বাক্সের ঢাকনায় আঁকা সেই একই চোখের চিহ্ন। অমিত ফিসফিস করে বলল, এটাই কি? আরিফ বলল, মা, আমরা কি এটা তুলব? আমি বাক্সটার দিকে তাকিয়ে অনুভব করলাম এই বাক্স শুধু বস্তু নয়, এটা একটা দরজা। যদি আমরা এটা খুলি হয়তো সত্য পাব, কিন্তু সেই সত্যের সাথে অন্য কিছুও বেরিয়ে আসবে। আমি ধীরে ধীরে বললাম, না, আজ না, আগে আমরা সুদীপ নন্দীর বাড়িতে যাব। আমরা জানব তিনি কি জানতেন, তারপর সিদ্ধান্ত। কণ্ঠস্বর গর্তের ভিতর থেকে হাসল, খুব আস্তে, খুব ঠান্ডা, যত দেরি করবে তত দেরি হবে না, সময় তোমাদের জন্য অপেক্ষা করবে না। আমরা পিছিয়ে এলাম। সুড়ঙ্গ থেকে বেরিয়ে বেসমেন্টের দরজা বন্ধ করলাম। কিন্তু ঘরে ফিরে এসে আমি বুঝলাম যেটা আমরা ভেবে এসেছে বাড়ির সমস্যা, সেটা আসলে পুরো এলাকার সমস্যা। কারণ রাতে ইরা ঘুমের মধ্যে বলেছিল, মা, আজ আমাদের বাড়িতে নয়, পাশের বাড়িতে তারা ডাকছে। আমি জেগে উঠলাম। বাইরে তাকিয়ে দেখি পাশের বাড়ির জানালায় আলো কাঁপছে, আর দূর থেকে ভেসে আসছে একটাই শব্দ, টক টক টক, ঠিক 3 বার। এটা কি কাকতাল? না, এটা সংকেত।
আর সেই সংকেত বলছে এপিসোড 2 শেষ হলেও বিপদটা এখনই শুরু। রাতটা অস্বাভাবিক নীরব ছিল, এমন নীরবতা যেখানে কুকুরও ঘেউ ঘেউ করে না, পাখিও ডাকে না, শুধু বাতাস থাকে, কিন্তু বাতাসের মধ্যেও যেন শব্দ আটকে থাকে। ইরা ঘুমের মধ্যে ফিসফিস করে বলেছিল, মা, আজ আমাদের বাড়িতে নয়, পাশের বাড়িতে তারা ডাকছে। আমি প্রথমে ভেবেছিলাম দুঃস্বপ্ন, কিন্তু জানালার কাছে গিয়ে যখন পাশের বাড়িটার দিকে তাকালাম তখন বুকটা কেঁপে উঠল। ওদের জানালার আলো কাঁপছিল, একবার জ্বলে উঠছে, একবার নিভে যাচ্ছে, তারপর আবার জ্বলে উঠছে। আর আরও একটা জিনিস, দরজার সামনে ছায়া, কেউ দাঁড়িয়ে আছে, নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। আমি অমিতকে ডাকলাম, অমিত, উঠো। অমিত ঘুম জড়ানো চোখে উঠে বসে বলল, কি হয়েছে? আমি ফিসফিস করে বললাম, পাশের বাড়ি, দেখো। অমিত জানালায় গিয়ে তাকালো, তার মুখটা এক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। তারপর শান্ত গলায় বলল, আরিফকে ডাকো, একা যাব না। আরিফ উঠে এলো, তার মুখে ঘুম নেই, যেন সে আগেই জেগেছিল। ইরাও দরজার কাছে এসে দাঁড়াল। আমি বললাম, তুমি থাকবে, দরজা লক করে বসে থাকবে। ইরা মাথা নাড়ল, কিন্তু তার চোখে পানি। আমরা তিনজন, আমি, অমিত আর আরিফ, চুপচাপ বাইরে বেরিয়ে এলাম। আমাদের বাড়ির গেটের তালা খুলতেই মনে হল ধাতব শব্দটা অস্বাভাবিকভাবে জোরে হল, যেন রাতটা শব্দ সহ্য করতে পারছে না। পাশের বাড়িটা আমাদের বাড়ি থেকে মাত্র কয়েক কদম দূরে। বাড়িটার নাম আমরা জানতাম, চৌধুরী বাড়ি। ভেতরে থাকে এক দম্পতি আর তাদের এক ছেলে, নিলয়। ছেলেটা ইরারই বয়সী। কিন্তু আজ রাত ওদের বাড়ির দরজা আধ খোলা। অমিত ফিসফিস করে বলল, দরজা খোলা কেন? আরিফ বলল, মা, তোমার মনে আছে, আগেও ডায়েরিতে লেখা ছিল প্রথমে দরজা নিজে থেকে খুলে যায়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। অমিত দরজায় আলতো টোকা দিল, চৌধুরী সাহেব। ভেতর থেকে কোনো উত্তর এলো না। আমরা দরজাটা আরও একটু ঠেলে ঢুকলাম। ঘরের ভেতর অন্ধকার, কিন্তু অন্ধকারের মাঝখানে বসার ঘরের টেবিলের ওপর একটা মোমবাতি জ্বলছে। বাতি নেই, কিন্তু মোমবাতি আছে। আর মোমবাতির চারপাশে গোল করে সাজানো কিছু জিনিস, ধাতব কয়েন, পুরনো কাঠের টুকরো আর একটা ছোট বই। অমিত ধীরে করে বলল, এগুলো কোথা থেকে এলো? আরিফ চোখ বড় করে বলল, মা, এ তো আমাদের সুরঙ্গের বাক্সের চিহ্ন। আমি তাকিয়ে দেখি সেই চোখের মতো প্রতীক, বইটার কভারে আঁকা। ঘরের ভেতর একটা গন্ধ ছড়িয়েছিল, ভেজা মাটি আর পোড়া ধোঁয়ার গন্ধ। আমি ফিসফিস করে বললাম, চৌধুরী ম্যাডাম। ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা চাপা কান্নার শব্দ এলো। আমরা তিনজন একই সাথে ঘুরে তাকালাম। সোফার পাশে মেঝেতে বসে আছে চৌধুরী ম্যাডাম, মাথা নিচু, চুল এলোমেলো। আমি এগিয়ে গেলাম, আপনি ঠিক আছেন? তিনি মাথা তুললেন, আর আমার বুক থেমে গেল। তার চোখ সবুজ, গাঢ় সবুজ, একদম আমার চোখের মতো, আরিফের মতো। তিনি ধীরে ধীরে বললেন, ওরা আমাকে বলেছে তোমরা আসবে। অমিত শক্ত গলায় বলল, কে বলেছে? তিনি কাঁপা কাঁপা হাতে টেবিলের উপর রাখা ছোট বইটার দিকে ইশারা করলেন, ওই বই। আরিফ বইটা তুলতে গেল, ঠিক তখনই মোমবাতির শিখা এক লাফে বড় হয়ে উঠল। বাতাস নেই, তবু শিখা নড়ছে। আমার কানে ফিসফিস করে একটা কণ্ঠ এলো, এটা বাইরের নয়, যেন মাথার ভেতর। বই খুলবে না। আমি পেছনে সরে গেলাম। অমিত বলল, আরিফ, থাম। আরিফ থামল, তারপর বলল, বইটা নিজের থেকেই এখানে এসেছে মনে হচ্ছে। চৌধুরী ম্যাডাম ফিসফিস করে বললেন, নিলয়, নিলয় কোথায়? আমি জিজ্ঞেস করলাম, নিলয় নেই? তিনি মাথা নাড়লেন। রাতে উঠে গেল, বলল, আমি ডাক শুনছি। তারপর দরজা খুলে বাইরে গেল। আমি আটকাতে গিয়েছিলাম, কিন্তু তিনি হঠাৎ থেমে গেলেন। তার চোখের সবুজ রং যেন আরও গাঢ় হল। তার কণ্ঠ বদলে গেল, খুব ঠান্ডা, খুব শান্ত। তোমরা বাক্সটাকে ছুঁয়ে ফেলেছ। আমরা তিনজন স্থির হয়ে গেলাম। অমিত বলল, তুমি তুমি কে? কণ্ঠ বলল, আমি সেই যে পাহারা দেয়। আমি বলেছিলাম, সময় অপেক্ষা করবে না। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি বললাম, নিলয় কোথায়? কণ্ঠ হেসে উঠল, যেখানে পানি আর আগুন মেলে সেখানেই সে গেছে। আরিফ কেঁপে উঠল, মা,
পানি আর আগুন রান্নাঘর চৌধুরী বাড়ির রান্নাঘরের দিক থেকে হঠাৎ একটা ধাতব শব্দ এলো, যেন কিছু পড়ে গেল। আমরা দৌড়ে রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরের দরজা আধখোলা। ভেতরে ঢুকতেই দেখি গ্যাসের চুলা জ্বালানো, কিন্তু আগুন নেই। চুলার ওপর হাঁড়ি বসানো, হাঁড়ি থেকে পানি টকবক করে ফুটছে, কিন্তু শিখা নেই, তবু পানি ফুটছে। আর ঠিক হাঁড়ির পাশে দাঁড়িয়ে আছে নিলয়। তার মুখটা ফ্যাকাশে, চোখের রং সবুজ। সে আমাদের দিকে তাকিয়ে বলল, আমাকে যেতে হবে। ওরা বলছে আমি দরজা। আমি এগিয়ে গেলাম। নিলয়, দাঁড়াও। নিলয় এক পা পেছাল, তারপর বলল, আপনি নীরা আন্টি, তাই না? আমি থমকে গেলাম। তুমি আমার নাম জানলে কি করে? নিলয় ফিসফিস করে বলল, ওরা বলেছে আপনি তাদের পথে বাধা, কিন্তু আপনি যদি বাক্স খোলেন তাহলে সব শেষ হবে। অমিত বলল, বাক্স কোথায়? নিলয় ধীরে করে হাত তুলে মেঝের দিকে ইশারা করল। আমি তাকিয়ে দেখি মেঝেতে ভেজা দাগ। গোল করে পানি জমেছে, কিন্তু পানি যেন স্বাভাবিক পানি নয়, গাঢ়, কালি মেশানো। আর সেই পানির মাঝখানে একটা ছোট গর্ত, যেন কেউ মেঝে খুঁড়ে ফেলেছে। আর গর্তের ভেতর থেকে ভেসে আসছে ঠান্ডা বাতাস। আমার মাথায় ঝলকে উঠল। আমাদের সুরঙ্গের গর্ত, সেই ধাতব বাক্স, সেই চোখের প্রতীক। অমিত বলল, ওদের বাড়িতেও সুরঙ্গ আছে? নিলয় ফিসফিস করে বলল, এই পুরো এলাকা একটাই জায়গা, সব বাড়ি একই মাটির ওপর। ঠিক তখনই রান্নাঘরের কল থেকে পানি পড়তে শুরু করল, টপ টপ করে। এবার আর আমি একাই দেখছি না, অমিতান আরিফও দেখছে। পানির ফোঁটা পড়ছে, আর প্রতিটা ফোঁটা পড়ার সাথে সাথে চুলার শিখা একবার করে জ্বলে উঠছে। এক ফোঁটা পানি, এক ঝলক আগুন। পানি আর আগুন একসাথে, সংকেত। আরিফ হঠাৎ বলল, মা, এটা তো একটা দরজা খুলছে। ঠিক তখনই মেঝের গর্তটা একটু বড় হল, যেন ভেতর থেকে কেউ ঠেলে দিচ্ছে। চৌধুরী ম্যাডামের কণ্ঠস্বর আবার ঘুরে এলো, কিন্তু এবার সেটা ঘরের বাইরে থেকেই আসছে, যেন দেয়ালের ভেতর থেকে। তোমরা যদি বাক্স না খোলো, আমরা অন্য দরজা খুলব। অমিত দাঁতে দাঁত চেপে বলল, আমরা কাল সকালেই নন্দীভবনে যাচ্ছি, আজ রাতে নিলয়কে নিয়ে বাড়ি ফিরব। আমি নিলয়ের হাত ধরতে গেলাম, কিন্তু নিলয়ের হাত বরফের মতো ঠান্ডা। সে ফিসফিস করে বলল, আপনি আমাকে টানছেন না, আপনি ওদের সীমা পার হচ্ছেন। আর ঠিক তখনই নিলয়ের চোখের সবুজ রং এক মুহূর্তের জন্য মিলিয়ে গেল। সে চেঁচিয়ে উঠল, দৌড়ান! আমরা কিছু বুঝে ওঠার আগেই রান্নাঘরের মেঝের গর্ত থেকে হঠাৎ একটা জোরে শব্দ হল, ধপ করে, যেন ভেতর থেকে কেউ হাত দিয়ে মেঝে আঘাত করল। চুলার শিখা একসাথে জ্বলে উঠল, পানি ছিটকে পড়ল, মোমবাতিটা নিভে গেল, পুরো বাড়িটা অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর আমরা শুনলাম কাউর হাঁটার শব্দ, কিন্তু সেটা মেঝেতে নয়, সেটা যেন দেয়ালের ভেতর দিয়ে হাঁটছে। অমিত ফিসফিস করে বলল, বের হও, এক্ষুনি। আমরা নিলয়কে টেনে নিয়ে দৌড়ে বসার ঘরে এলাম। দরজার কাছে পৌঁছতেই দেখলাম দরজার ফ্রেমের ওপর সেই চোখের প্রতীকটা আঁকা, যেটা আগে ছিল না। আরিফ চেঁচিয়ে উঠল, মা, এটা আমাদের দেখাচ্ছে। সব বাড়ি চিহ্নিত হচ্ছে। আমরা দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। ঠিক তখনই চৌধুরী বাড়ির ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ এলো, যেন বাড়িটাই নিঃশ্বাস ফেলল। নিলয় কাঁপতে কাঁপতে বলল, ওরা বলেছে কাল পূর্ণিমা, কাল রাতে বাক্স খোলা হবে। আমি থমকে গেলাম। কাল পূর্ণিমা? অমিত বলল, হ্যাঁ, ক্যালেন্ডারে দেখেছিলাম, আগামীকালই পূর্ণিমা। আমার বুকের ভেতর ভয় জমে গেল, কারণ ডায়েরিতে লেখা ছিল পূর্ণিমার রাতে তারা বেশি শক্তিশালী। আর এখন ওরা শুধু আমাদের বাড়িতে নয়, ওরা পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে। আমরা নিলয়কে নিয়ে বাড়ি ফিরলাম। ইরাকে সব খুলে বলিনি, শুধু বললাম, নিলয় একটু অসুস্থ, আজ আমাদের বাড়িতেই থাকবে। রাতে সবাই ঘুমাতে গেলেও আমি ঘুমাতে পারলাম না। আমি জানালার কাছে দাঁড়িয়ে রইলাম। চাঁদ উঠেছে, আলো সাদা, কিন্তু আলোটা যেন ধারালো। হঠাৎ আমি দেখলাম রাস্তায় এক জায়গায় 3টে মানুষ দাঁড়িয়ে আছে। তারা আমাদের বাড়ির দিকে মুখ করে, নড়ছে না। তারপর একসাথে তারা হাত তুলল।
আর আমার চোখের সামনে আমাদের বাড়ির বেসমেন্টের জানালায় সেই চোখের প্রতীকটা ধীরে ধীরে ফুটে উঠল। আমি পিছিয়ে গেলাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম এটা আর হাঁটাহাঁটি ভূত নয়, এটা একটা পরিকল্পনা, একটা আচার। আর আমরা এর মাঝখানে। এপিসোড ৩ এখানেই শেষ, কারণ ঠিক তখনই আমার মোবাইলে একটা অচেনা নম্বর থেকে কল এলো। আমি কাঁপা হাতে কল ধরলাম। অপাশ থেকে একজন বৃদ্ধ মানুষের কণ্ঠস্বর। তোমরা বাক্সের কাছে গিয়েছ, তাই না? আমি বললাম, আপনি কে? তিনি বললেন, আমি সুদীপ নন্দী। যদি কাল রাতে তোমরা ভুল করো, এই এলাকা আর বাঁচবে না। কলটা কাটার পর আমার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। বুকের ভেতর এমন ধাক্কা লাগছিল যেন কেউ ভেতর থেকে দরজায় ধাক্কা দিচ্ছে। অমিত দ্রুত উঠে এসে বলল, কে ছিল? আমি ফিসফিস করে বললাম, সুদীপ নন্দী। সে বলল কাল রাতে ভুল করলে এই এলাকা আর বাঁচবে না। আরিফ চোখ বড় করে তাকাল। মা, সত্যি নাকি কেউ মজা করছে? আমি মাথা নাড়লাম। না, কণ্ঠটা খুবই বাস্তব, আর সে আমাদের বাক্সের কথা জানে। ইরা দরজার ফাঁক থেকে তাকিয়েছিল। নিলয় সোফায় কুঁকড়ে বসে কাঁপছে। অমিত বলল, ভোর হলেই আমরা নন্দী ভবনে যাব। এখন সবাই একসাথে থাকো, কেউ একা যাবে না। আমি জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম। রাস্তায় যারা দাঁড়িয়েছিল তারা আর নেই, কিন্তু বাতাসে একটা অদ্ভুত গন্ধ, ভেজা মাটি আর পোড়া কাঠের গন্ধ এখনও লেগে আছে। রাতটা কোনোভাবে কাটল। ভোরের আলো ফুটতেই অমিত বলল, চল। আমরা ৪ জন, না ৫ জন, নিলয়ও আমাদের সাথে। ইরাকে আমি বাড়িতে রেখে যেতে চাইছিলাম, কিন্তু সে জেদ করল, বলল, মা, আমি আর একা থাকব না। আমরা হাঁটতে শুরু করলাম। নন্দী ভবন আমাদের বাড়ি থেকে সত্যি বেশি দূরে নয়, কিন্তু আশ্চর্য, আজ সকালে সেই পথটা যেন দীর্ঘ হয়ে গেছে। রাস্তার পাশের গাছগুলো অস্বাভাবিকভাবে স্থির। পাখি নেই, কোথাও কোনো দোকান খুলছে না। এটা কি শুধুই ভোরের শান্তি, নাকি এলাকার মানুষরা কিছু টের পেয়ে ঘরবন্দি? ১০ মিনিটের পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম নন্দী ভবনের সামনে। বাড়িটা পুরনো, দোতলা, সামনে লোহার গেট, তাতে জং। গেটে একটা ছোট বোর্ড, নন্দী ভবন। অক্ষরগুলো প্রায় মুছে গেছে। অমিত গেটে ধাক্কা দিল। গেটটা চেঁচিয়ে উঠল, কি। ভেতরে আঙিনা, আগাছায় ভরা, আর একপাশে একটা শুকনো কুয়া। কুয়ার মুখে পুরনো দড়ি ঝুলছে। দড়িটা যেন পাথর ছুঁয়ে জমে গেছে। আমার মাথায় ছড়াটা আবার ভেসে উঠল। পানি আর আগুন, কুয়া আর শিখা। আরিফ বলল, মা, এই কুয়াটা? আমি বললাম, না, এখন আগে সুদীপ নন্দীকে খুঁজে বের করি। আমরা দরজার সামনে গেলাম। দরজায় তালা নেই, কিন্তু দরজাটা এমনভাবে বন্ধ যেন ভেতর থেকে কেউ ঠেকিয়ে রেখেছে। অমিত ধীরে ধীরে ধাক্কা দিল। দরজা খুলল। ভেতরে ঢুকতেই একটা গন্ধ পেলাম, পুরনো কাগজ, ধুলো আর কেরোসিনের মতো একটা তীব্র গন্ধ। হলঘরে টেবিলের উপর সারি সারি বই, দেয়ালে হাতে আঁকা নকশা। কিছু নকশায় চোখের মতো প্রতীক, কিছুতে বৃত্ত, কিছুতে অচেনা চিহ্ন। আরিফ ফিসফিস করে বলল, এখানে কেউ থাকে? ঠিক তখনই একটা কণ্ঠস্বর, খুব কাছ থেকে, তোমরা ঠিক সময় এসেছ। আমরা চমকে ঘুরে তাকালাম। দরজার পাশে দাঁড়িয়ে এক বৃদ্ধ মানুষ, গায়ে সাদা পাঞ্জাবি, চোখে মোটা চশমা, মুখটা খুব শুকনো, কিন্তু চোখে একটা অদ্ভুত তীক্ষ্ণতা। অমিত বলল, আপনি সুদীপ নন্দী? বৃদ্ধ মাথা নাড়লেন। হ্যাঁ। আর তোমরা? সেন বাড়ির লোক। আমি বললাম, আপনি আমাদের ফোন করলেন কেন? তিনি ধীরে ধীরে টেবিলের কাছে এসে বসলেন। তারপর বললেন, কারণ তোমরা বাক্সের কাছে গিয়েছ, আর বাক্স তোমাদের হাতে থাকলে শুধু তোমরা নয়, পুরো এলাকা বিপদে পড়বে। আরিফ বলল, ওটা কি, গুপ্তধন? সুদীপ নন্দী একটু হেসে বললেন, ধন আছে, কিন্তু সেটা সোনার ধন না। সেটা এমন ধন যার লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর অন্ধ মানুষই দরজা খুলে দেয়। আমি বললাম, দরজা? তিনি টেবিলের এক কোণা থেকে একটা পুরনো মানচিত্র বের করলেন। মানচিত্রটা দেখতে পেলেই আমার গা শিউরে উঠল। এটা আমাদের এলাকায়। তিনি বললেন, তোমাদের বাড়ি,
চৌধুরী বাড়ি আরও কয়েকটা বাড়ি সবই একসময় ছিল একটা বিশাল জমিদার বাড়ির অংশ। ভিতরে ছিল গোপন সুড়ঙ্গ, আর সুড়ঙ্গের শেষ প্রান্তে ছিল কেন্দ্র। অমিত বলল, কেন্দ্র মানে? সুদীপ নন্দী বললেন, যেখানে একসময় তান্ত্রিক সাধনা হতো, আর যেখানে একটা জিনিস আটকে আছে, যেটা বেরোতে চায়। বাক্সটা সেই জিনিসকে ধরে রাখার শিকল। আমার মুখ শুকিয়ে গেল। তাহলে বাক্সটা খুললে? তিনি খুব স্পষ্ট করে বললেন, খুললে শিকল ভাঙবে। ঘরের ভেতর হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। জানালার পর্দা না থাকলেও মনে হলো কেউ একটা অদৃশ্য কাপড় নাড়িয়ে দিল। নিলয় কেঁপে উঠল। ওরা আমাকে বলেছে আজ রাতেই বাক্স খোলা হবে। সুদীপ নন্দী নিলয়ের দিকে তাকিয়ে বললেন, কারণ পূর্ণিমা। পূর্ণিমায় ওরা নিজেদের শক্তি বাড়ায়। তোমাদের শরীর নয়, তোমাদের ভয়, ওটাই ওদের খাবার। আমি বললাম, তাহলে আমরা কি করব? তিনি মানচিত্রে আঙুল রাখলেন। বাক্সটা যেখানে আছে সেখানে যাওয়া যাবে, কিন্তু বাক্স খুলবে না, বরং বাক্সের ওপর যে চিহ্ন সেটা ভাঙতে হবে। অমিত বলল, চিহ্ন ভাঙতে হবে মানে? তিনি বললেন, ওটা একটা সিল, চোখের প্রতীকটা। এটা ধ্বংস করতে পারলে বাক্স আর ডাকা তৈরি করবে না, ওরা আর মানুষকে টানতে পারবে না। আরিফ বলল, কিন্তু ধ্বংস করব কিভাবে? সুদীপ নন্দী উঠে দাঁড়ালেন। একটা আলমারি খুলে একটা ছোট ধাতব পাত্র বের করলেন। পাত্রের ভেতরে ছিল ধূসর রঙের গুঁড়া। তিনি বললেন, এটা লবণ, ছাই আর পুরনো মাটির মিশ্রণ। একে বৃত্ত করে ছড়াতে হবে। বৃত্তের ভেতরে বাক্স, তারপর একটা নির্দিষ্ট সময়ে যখন চাঁদ ঠিক মাথার ওপর সিলের ওপর ছাই ছড়িয়ে আগুনের শিখা দেখাতে হবে। আমি বললাম, আগুন? তিনি মাথা নাড়লেন। হ্যাঁ, আগুন আর পানি দুইটাই লাগে। আগুন সিল ভাঙে, পানি পথ বন্ধ করে। অমিত বলল, আমরা কি এটা পারব? সুদীপ নন্দী খুব শান্ত গলায় বললেন, তোমাদের পারতেই হবে, না হলে আজ রাতের পর এই এলাকায় আর কেউ ঘুমোবে না। ইরা বলল, আমরা সবাই যাব? তিনি ইরার দিকে তাকিয়ে বললেন, সবাই, কারণ এই বৃত্ত একা সম্পূর্ণ হয় না। আমার বুকের মধ্যে কেমন একটা শক্তি ফিরে এলো। ভয় থাকলেও এবার মনে হলো আমরা অন্ধকারে হাঁটছি না, আমাদের হাতে অন্তত একটা মানচিত্র আছে। সুদীপ নন্দী বললেন, তোমরা এখনই বাড়ি ফিরবে, সন্ধ্যার আগে প্রস্তুতি। পূর্ণিমার রাতে তোমরা কেন্দ্রে নামবে। অমিত বলল, কেন্দ্রে যাওয়ার পথ? তিনি মানচিত্রে দেখালেন, তোমাদের সুড়ঙ্গ, চৌধুরী বাড়ির রান্নাঘরের গর্ত, দুটো মিলেই কেন্দ্রের দরজা। আমি বললাম, আর যদি ওরা বাধা দেয়? সুদীপ নন্দী বললেন, ওরা বাধা দেবেই, তাই তোমাদের একটাই জিনিস মনে রাখতে হবে, ফিসফিস শুনলে থামবে না, নাম ডাকলে তাকাবে না, কারোর কণ্ঠে প্রিয় মানুষের গলা শুনলেও বিশ্বাস করবে না। এই কথা বলার সাথে সাথে আমার মাথায় একটা কাঁপুনি উঠল, কারণ আমি মনে করলাম বেসমেন্টের দরজায় আমার নাম ডাকা। আমরা নন্দী ভবন থেকে বেরিয়ে আসলাম। আঙিনার কুয়ার পাশ দিয়ে হাঁটতে গিয়ে আমি দেখলাম কুয়ার ভিতর জল নেই, তবু কুয়ার গভীর থেকে একটা ভেজা গন্ধ আসছে। অমিত বলল, চল দ্রুত। বাড়ি ফিরতে ফিরতে সূর্য উঠল, কিন্তু আমার মনে হচ্ছিল আলো বাড়লেও অন্ধকার কমছে না, অন্ধকারটা কেবল জায়গা বদলাচ্ছে। সন্ধ্যা নামার আগেই আমরা প্রস্তুতি নিলাম। অমিত লবণ, ম্যাচ, একটা মোমবাতি আর একটা পানির বোতল রাখল। আমি সুদীপ নন্দীর দেওয়া ছাই গুঁড়োর পাত্র শক্ত করে ধরলাম। আরিফ বারবার বইয়ের ছড়াটা পড়ছিল। ইরা প্রার্থনা করছিল নিজের মতো করে। নিলয় চুপচাপ বসেছিল, কিন্তু তার চোখ বারবার সবুজ হয়ে উঠছিল, আবার স্বাভাবিক হচ্ছিল। রাত নামল, পূর্ণিমার চাঁদ উঠল। চাঁদের আলো আমাদের উঠোনে পড়তেই মনে হলো উঠোনটা বড় হয়ে গেছে, আর চারপাশের দেওয়ালটা দূরে সরে গেছে। অমিত বলল, এখন। আমরা বেসমেন্টে নামলাম। দরজা খুলতেই ঠান্ডা বাতাস। সুরঙ্গের মুখের দিকে টর্চ ফেলতেই দেখা গেল ধুলোর ওপর নতুন ছাপ। কেউ ইতিমধ্যে নেমেছে। আরিফ ফিসফিস করে বলল, ওরা আমাদের আগে পৌঁছে গেছে। আমি মনে করলাম সুদীপ নন্দীর কথা, ফিসফিস শুনলে থামবে না। আমরা এগোলাম। সুরঙ্গের সেই মোড়েই পৌঁছেই আবার দেখলাম চোখের প্রতীক। এবার প্রতীকটা যেন নতুন করে আঁকা, ভেজা, চকচকে। ইরা আমার হাত শক্ত করে ধরল। আমরা গোল ঘরে পৌঁছলাম। সেই গর্ত, সেই পোড়া দাগ, সেই ভেজা পানি, আর সেই ধাতব বাক্স এখনও পানির ওপর ভাসছে। কিন্তু এবার বাক্সটার চারপাশে ছোট ছোট ঢেউ উঠছে, যেন পানি অস্থির। অমিত বলল, বৃত্ত তৈরি কর। আমি গুঁড়ো নিয়ে মেঝেতে বৃত্ত করে ছড়াতে লাগলাম। গুঁড়ো পড়তেই মনে হল বাতাস ভারী হচ্ছে, আর তখনই গর্তের ভিতর থেকে কণ্ঠস্বর, তোমরা ভুল করছ। আমি থামলাম না। অমিত বাক্সটাকে টেনে বৃত্তের ভেতরে আনল।
ঠিক তখনই টর্চের আলো একবার নিভে গেল। পুরো ঘর অন্ধকার। ইরা ফিসফিস করে বলল, মা, আমি ভয় পাচ্ছি। আমার কানে আমারই কণ্ঠের মতো একটা আওয়াজ এলো, নীরা, থামো, আমি তোমাকে বাঁচাতে চাই। আমি শিউরে উঠলাম। এটা আমার কণ্ঠ নয়, কিন্তু আমার মতো। অমিত বলল, কারুর কথা শুনবে না। টর্চ আবার জ্বলে উঠল। বাক্সের ঢাকনায় চোখের প্রতীকটা এখন যেন নড়ছে, চোখের মণি যেন আলতো করে ঘুরছে। আরিফ কেঁপে উঠল, মা, এটা জীবন্ত মনে হচ্ছে। আমি গুঁড়ো থেকে এক মুঠো ছাই নিলাম। সুদীপ নন্দী বলেছিল, চাঁদ মাথার উপর। আমি তাকালাম, চাঁদ ঠিক উপরে। অমিত মোমবাতি জ্বালালো। আগুনের শিখা স্থির নয়, কাঁপছে, টানছে, যেন কোনো অদৃশ্য জায়গার দিকে ঝুঁকছে। আমি ছাইটা চোখের চিহ্নের উপর ছড়িয়ে দিলাম। সাথে সাথে শীষের মতো শব্দ। ঘরের দেয়াল কেঁপে উঠল। গর্তের ভেতরের পানি যেন উথলে উঠল, ঢেউ হয়ে বৃত্তের কাছে আসতে চাইছে। অমিত বলল, পানি। আরিফ বোতল খুলে বৃত্তের বাইরে পানি ছিটাতে লাগল। পানি পড়তেই গুঁড়োর বৃত্তটা যেন আরও স্পষ্ট হল। কণ্ঠস্বর এবার চেঁচিয়ে উঠল, তোমরা আমাদের আটকে দিচ্ছ, আমরা বের হব। আর তখনই বাক্সটা নিজে থেকেই কেঁপে উঠল। ঢাকনাটা একটুখানি ওপরে উঠল। ইরা চিৎকার করতে যাচ্ছিল, আমি তাকে জড়িয়ে ধরলাম। অমিত মোমবাতির শিখা বাক্সের সিলের কাছে ধরল। শিখা লাগতেই ছাইটা উগে গেল, আর চোখের চিহ্নে ফাটল ধরল। ঠিক সেই মুহূর্তে গর্তের ভেতর থেকে একটা ভয়ঙ্কর নিঃশ্বাস উঠল। ওয়া! আলো কেঁপে উঠল। বাক্সের ঢাকনা আবার ওপরে উঠতে চাইল। আমি চিৎকার করে বললাম, না। অমিত আরও কাছে আগুন ধরল। চোখের প্রতীকে ফাটল আরও বড় হল। তারপর এক মুহূর্তের জন্য মনে হল চোখটা কাঁদছে, কালচে পানি গড়িয়ে পড়ছে। তারপর চিহ্নটা ভেঙে গেল। একটা তীক্ষ্ণ শব্দ হল, কাঁচ ভাঙার মতো। বাক্সটা হঠাৎ স্থির। পানি থেমে গেল, বাতাস থেমে গেল, আর গর্তের ভেতর থেকে কণ্ঠস্বর একবার ক্ষীণ হয়ে বলল, তোমরা আমাদের ভুলে যাবে না। তারপর নিস্তব্ধতা। আমরা চারজন হাঁপাতে লাগলাম। নিলয় মাকিতে বসে পড়ল, তার চোখ ধীরে ধীরে স্বাভাবিক হল। অমিত ফিসফিস করে বলল, হল কি শেষ? আমি বাক্সটার দিকে তাকালাম। সিল ভাঙা, কিন্তু ঢাকনা এখনো বন্ধ। আর তখনই আমি বুঝলাম, সুদীপ নন্দী বলেছিল, সিল ভাঙলে ডাক বন্ধ হবে। কিন্তু বাক্সের ভেতর কি আছে সেটা আমরা জানি না। আর ঠিক তখনই আমার ফোনে আবার কল এলো। এইবার নাম্বার দেখা গেল না। আমি কল ধরলাম। ওপারে নীরবতা। তারপর খুব আস্তে একটা কণ্ঠ, সিল ভেঙেছ, ভালো করেছ, এখন আসল দরজা খুলবে। আমার হাত ঠান্ডা হয়ে গেল, কারণ এটা সুদীপ নন্দীর কণ্ঠ নয়, এটা ওই পাহারাদারের কণ্ঠ। আর সে বলল, এপিসোড 4 শেষ, কারণ এখন থেকে তোমরা আর শুধু খুঁজবে না, তোমাদের বেছে নিতে হবে। রাতটা যেন জমে গিয়েছিল। আমাদের চারপাশে বাতাস থেমে আছে, টর্চের আলোও কেমন নিস্তেজ। বাক্সটার সিল ভাঙা, কিন্তু ঢাকনা বন্ধ। আর সেই ভাঙা সিলের ফাঁকে ফাঁকে কালচে দাগ, যেন পুরনো কালি শুকিয়ে আছে। ফোনের ওপাশে যে কণ্ঠ বলল, এখন আসল দরজা খুলবে, সেটা সুদীপ নন্দীর নয়। অমিত আমার দিকে তাকিয়ে বলল, ফোনটা কার? আমি ফোনটা নামিয়ে বললাম, ওই পাহারাদার। আরিফ কেঁপে উঠল, মানে ও আবার? ইরা আমার হাত চেপে ধরল। নিলয় মাটিতে বসে আছে, মাথা নিচু, তার শ্বাস দ্রুত, কিন্তু চোখ এখন স্বাভাবিক। অমিত বলল, এখনই এখান থেকে উঠি, বাক্সটা আমরা স্পর্শ করব না। আমি মাথা নাড়লাম, হ্যাঁ, এখনই। আমরা পিছিয়ে সুরঙ্গের দিকে ফিরতে শুরু করলাম, কিন্তু কয়েক কদম এগোনোর পরই অমিত থমকে গেল। সে ফিসফিস করে বলল, থামো, শুনছ? আমি কান পেতে শুনলাম, টিন টিন টিন,
ঠিক আগের মতো ধাতবে নখের টোকা, কিন্তু এবার শব্দটা সুরঙ্গের ভেতর থেকে না, আমাদের পিছনে সেই গোল ঘর থেকে। আরিফ চাপা গলায় বলল, মা, বাক্স তো নড়ছে না। কিন্তু শব্দটা বাড়ল, টিন টিন টিন। তারপর একটা নতুন শব্দ, খড়খড়, যেন কেউ মেঝের উপর কিছু টেনে নিয়ে যাচ্ছে। আমি ঠোঁট চেপে বললাম, দৌড়াব না, দৌড়ালে ভুল হবে। আমরা ধীরে ধীরে হাঁটতে লাগলাম। সুরঙ্গের সেই মোড়ে এসে চোখের প্রতীকটা আবার দেখলাম। আগে ছিল ভেজা চকচকে, এখন মনে হল চিহ্নটা যেন ফেটে গেছে, আর ফাটলের ভেতর থেকে কালচে পানি বেরোচ্ছে। ইরা ফিসফিস করে বলল, মা, এটা কি আমাদের পিছু নিচ্ছে? অমিত বলল, কেউ কথা বলবে না। আমরা সুরঙ্গের শেষের দিকে পৌঁছাতে যাচ্ছি, ঠিক তখনই টর্চের আলো একবার ঝাপসা হয়ে গেল। আর আমার কানে খুব পরিচিত একটা কণ্ঠ, আমার মায়ের কণ্ঠের মতো, নীরা, ফিরে আয়, একা রেখে যাস না। আমি জমে গেলাম। আমার মা তো বহু বছর আগে মারা গেছেন। আরিফ আমার হাত টানল, মা, তাকাবেন না। আমি শুধু চোখ বন্ধ করে হাঁটলাম। বেসমেন্টের সিঁড়ি দেখতেই মনে হলো বুকটা একটু হালকা হলো। আমরা উপরে উঠে দরজা বন্ধ করলাম। অমিত সঙ্গে সঙ্গে তালা লাগাল, কিন্তু তালা লাগানোর ঠিক মুহূর্তে দরজার ওপার থেকে একটা চাপা হাসি শোনা গেল, খুব ছোট, খুব ঠান্ডা। আমরা দ্রুত ওপরে উঠে এলাম। ঘরে ঢুকে দরজা লক করলাম। ইরা আর নিলয়কে ড্রয়িং রুমে বসালাম। অমিত বলল, এখনই সুদীপ নন্দীকে কল করো। আমি কল দিলাম, রিং গেল। তারপর ফোন ধরলেন সুদীপ নন্দী। আমি বললাম, সিল ভেঙেছি, কিন্তু পাহারাদার বলল আসল দরজা খুলবে। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সুদীপ নন্দী বললেন, তোমরা কি ঢাকনা খোলার চেষ্টা করেছ? আমি বললাম, না, একদম না। তিনি ধীরে করে বললেন, তাহলে ওরা ঢাকনা তোমাদের দিয়ে খুলতে পারবে না, কিন্তু অন্য পথ আছে। অমিত বলল, কোন পথ? সুদীপ নন্দী বললেন, মানুষ, তোমাদের মধ্যে কাউকে চাবি বানাবে। আমার বুক ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, চাবি মানে? তিনি বললেন, যার চোখ সবুজ হয়, যার কণ্ঠ বদলায়, তাকে দিয়ে। এবং আজ রাতে তোমরা সিল ভেঙেছ বলে ওরা আরও মরিয়া। আমি তাকালাম নিলয়ের দিকে। নিলয় কাঁপছে, ইরা তার পাশে বসে আছে। আরিফ চুপ করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। সুদীপ নন্দী বললেন, শোনো, আজ থেকে ৩ রাত খুব গুরুত্বপূর্ণ। এই ৩ রাতে তোমরা যদি ভুল করো, তোমরা শুধু নিজেদের নয়, আশেপাশের বাড়িগুলোকেও খুলে দেবে। অমিত বলল, আমরা কি করব? সুদীপ নন্দী বললেন, একটা কাজ করো, তোমাদের বাড়ির চারদিকে লবণ দিয়ে একটা রেখা টানো, আর রান্নাঘরের কল আর গ্যাস, পানি, আগুন দুটোই রাতে বন্ধ রাখবে। এই ২টা যদি একসাথে আবার সক্রিয় হয়, বুঝবে দরজা আবার খুলছে। আমি বললাম, আর বাক্সটা? তিনি বললেন, বাক্সটা এখনই নড়াবে না, কিন্তু ওরা চেষ্টা করবে তোমাদেরকে আবার সুরঙ্গে নামাতে। তোমরা নামবে না, যতক্ষণ না আমি আসছি। অমিত বলল, আপনি আসছেন? তিনি বললেন, হ্যাঁ, আজ রাতেই চেষ্টা করব, কিন্তু মনে রেখো, ওরা তোমাদের ভয় খায় না, ওরা তোমাদের সিদ্ধান্ত খায়। একজন দুর্বল হলেই বাকিরা ভেঙে পড়বে। কল কেটে গেল। ঘরে এমন একটা নীরবতা নেমে এলো, যেন সবাই একসাথে নিঃশ্বাস আটকে আছে। আর ঠিক তখনই নিলয় হঠাৎ উঠে দাঁড়াল। তার চোখ বড়, গলা শুকনো। সে বলল, ওরা বলছে আমি যাব। ইরা ভয়ে চেঁচিয়ে উঠল, না, তুমি যাবে না। অমিত এগিয়ে গেল, নিলয়, বসো। নিলয় মাথা নাড়ল। আমি না গেলে ওরা ইরাকে নেবে। আমি শিউরে উঠলাম, ইরার দিকে তাকালাম। ইরা আমার দিকে তাকিয়ে কেঁপে উঠল। আরিফ বলল, মা, এটা ব্লাফ, ওরা ভয় দেখাচ্ছে। নিলয় হঠাৎ হাসল, কিন্তু সেটা নিলয়ের হাসি না, খুব অদ্ভুত। সে বলল, তুমি ঠিক বলেছ, আরিফ। আমরা সবাই স্থির, কারণ নিলয় কখনো আরিফকে এত স্পষ্টভাবে নাম ধরে ডাকেনি। নিলয়ের কণ্ঠ বদলে গেল,
গলা ভারী, ঠান্ডা। তোমরা সিল ভেঙেছ, তাই আমরা এখন চাবি চাই। অমিত দাঁতে দাঁত চেপে বলল, তুমি কে? কণ্ঠ বলল, পাহারাদার। ঘরের বাতি একবার ঝাঁকুনি খেল, জানালার কাঁচে টক টক শব্দ, বাইরে থেকে হাওয়া ঢোকে পড়ল, অথচ জানালা বন্ধ। আমি জোরে বললাম, আমরা সুড়ঙ্গে যাব না। পাহারাদার হাসল, তোমরা যাবে না, কিন্তু তোমাদের কেউ একজন যাবে। নিলয়ের চোখ সবুজ হয়ে উঠল, সে ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে শুরু করল। ইরা তার হাত ধরতে গেল, কিন্তু নিলয়ের শরীর থেকে ঠান্ডা এমন একটা ঝাপটা এলো যে ইরা পিছনে পড়ে গেল। আমি দৌড়ে গিয়ে ইরাকে তুলে নিলাম। অমিত চেঁচিয়ে উঠল, আরিফ, দরজা আটকাও। আরিফ দৌড়ে দরজার সামনে দাঁড়াল, তালা লাগাল, কিন্তু তালার ভিতর থেকে ধাতব শব্দ এলো, ক্লিক, যেন তালা নিজে থেকেই খুলে যাচ্ছে। আমার শরীর বরফ হয়ে গেল। অমিত তাড়াতাড়ি রান্নাঘরের দিকে দৌড়াল, আগুন পানি বন্ধ করতে হবে। আমি বুঝলাম এটাই ওদের ট্রিগার, পানি আর আগুন একসাথে হলে দরজা খুলে যায়। অমিত গ্যাসের নব বন্ধ করল, কল শক্ত করে বন্ধ করল, কিন্তু কল থেকে পানি টপ টপ পড়তে শুরু করল, আর সেই একই মুহূর্তে গ্যাসের শিখা নিজে থেকেই জ্বলে উঠল। ইরা চেঁচিয়ে উঠল। আরিফ দরজার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, মা, তালা কাজ করছে না। নিলয় ধীরে ধীরে রান্নাঘরের দিকে গেল, তার পায়ের তলায় পানি জমছে, কিন্তু সে ভিজছে না। পাহারাদারের কণ্ঠ বলল, দরজা খুলছে, চাবি এসে গেছে। রান্নাঘরের মেঝেতে আগের মতোই ভেজা দাগ, এবার দাগটা বড়, গোল হয়ে ছড়াচ্ছে। তার মাঝখানে কালচে গর্তের মতো একটা ছায়া তৈরি হল, যেন মেঝে নরম হয়ে যাচ্ছে। অমিত জোরে বলল, লবণ। আমি দৌড়ে গিয়ে লবণের প্যাকেট নিয়ে এলাম, হাত কাঁপছে। আমি গর্তের চারপাশে লবণ ছড়াতে লাগলাম। লবণ পড়তেই গর্তটা যেন একটু থমকে গেল। পাহারাদার হিস হিস করে উঠল, থামো। আমি আরও লবণ ছড়ালাম, আর ঠিক সেই মুহূর্তে দরজায় জোরে ধাক্কা, ধপ ধপ ধপ, যেন বাইরে থেকে কেউ ঢুকতে চাইছে। আরিফ দরজার সাথে শরীর ঠেকিয়ে ধরে রেখেছে। অমিত বলল, নীরা, ইরাকে নিয়ে পিছনের ঘরে যাও। আমি ইরাকে নিয়ে পিছনের ঘরে দৌড়ালাম, নিলয়কে টানতে গেলাম, কিন্তু সে আমার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য মানুষের মতো কাঁদল, বলল, আন্টি, আমি। তারপর আবার সেই ঠান্ডা কণ্ঠ, দেরি হয়ে গেছে। আমি ইরাকে ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করলাম, নিজে বাইরে দাঁড়ালাম, কারণ আমি জানতাম যদি কেউ চাবি হয় সেটা নিলয় একা না, এই বাড়িতে আমাদেরও চোখ সবুজ হয়েছে। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। আমি কাঁপা হাতে ধরলাম। ওপাশে সুদীপ নন্দী চেঁচিয়ে উঠলেন, নীরা, এখনই শোনো, তোমাদের বাড়ির দরজা নয়, তোমাদের মুখ দিয়ে ওরা ঢুকতে চাইছে। কাউকে কথা বলতে দিও না, কাউকে চিৎকার করতে দিও না, শব্দই হলো তালা। আমি থমকে গেলাম, কারণ সেই মুহূর্তেই ইরা ভিতর থেকে চিৎকার করতে যাচ্ছিল। আমি দরজার গায়ে হাত চেপে বললাম, ইরা, চুপ, একদম চুপ। ইরার শ্বাসের শব্দ থেমে গেল। বাইরে রান্নাঘরের গর্ত আরও বড় হল, গ্যাসের শিখা নীল থেকে সবুজ হয়ে উঠল। পানি পড়ছে, আগুন জ্বলছে, দরজা খুলছে, আর নিলয় ধীরে ধীরে সেই গর্তের দিকে ঝুঁকে পড়ল। অমিত চেঁচিয়ে উঠল, নিলয়! সুদীপ নন্দীর কণ্ঠ ফোনে বলল, চেঁচিও না। কিন্তু দেরি হয়ে গেছে। অমিতের চিৎকারের সাথে সাথে গর্তটা যেন একটা শ্বাস নিল, আর নিলয় এক ঝটকায় নিচের দিকে টেনে নেয়া হল। শব্দ হল না, চিৎকার হল না, শুধু একটা ভেজা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ছড়িয়ে গেল। রান্নাঘরের সব আগুন নিভে গেল, কলের পানি থেমে গেল, ঘরে নিস্তব্ধতা। আরিফ দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, অমিত রান্নাঘরের মেঝের দিকে তাকিয়ে আছে, যেখানে এখন আর গর্ত নেই, শুধু ভেজা দাগ আর লবণের সাদা বৃত্ত। আমি ফোনে ফিসফিস করে বললাম, নিলয়কে নিয়ে গেল। সুদীপ নন্দী ওপাশে এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, ওরা চাবি নিয়ে গেল, এখন তারা কেন্দ্রের দরজা খুলতে পারবে, তোমাদের হাতে সময় কম। আমি বললাম, এখন কি করব? তিনি বললেন, এবার তোমাদেরই নামতে হবে, কিন্তু বাক্সের জন্য না, নিলয়কে ফিরিয়ে আনতে, কারণ নিলয় একা নেই, সে যেখানে গেছে সেখানে যেটা ঘুমিয়েছিল সেটা আর ঘুমাবে না। আমি ফোন নামালাম। অমিত ধীরে ধীরে বলল, আমরা নিলয়কে রেখে থাকব না। আরিফ বলল, মা,
আমরা নামব, কিন্তু এবার প্রস্তুত হয়ে। ইরা দরজা খুলে বেরিয়ে এলো, চোখ লাল, কিন্তু সে দৃঢ় গলায় বলল, আমি যাব। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার মনে হল এটাই সেই মুহূর্ত যেখানে পরিবার আলাদা হলে ভেঙে পড়ে, আর একসাথে থাকলে অন্ধকারও কাঁপে। আমরা সিদ্ধান্ত নিলাম আগামী রাতেই সুদীপ নন্দী এলে আমরা আবার সুড়ঙ্গে নামব, কারণ এখন আর রহস্য খোঁজা নয়, এখন উদ্ধার অভিযান। এপিসোড ৫ এখানেই শেষ, কারণ রাতে ঘুমানোর আগে আমি রান্নাঘরের মেঝেতে লবণের বৃত্তটার দিকে তাকিয়ে দেখলাম বৃত্তের মাঝখানে ভেজা দাগের উপর নতুন করে একটা প্রতীক আঁকা। সেই চোখের প্রতীক নয়, এবার ছিল একটা খোলা দরজার প্রতীক। রান্নাঘরের মেঝেতে আঁকা সেই নতুন প্রতীকটার দিকে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম। খোলা দরজা, এটা আর কোনো সতর্কবার্তা নয়, এটা আমন্ত্রণ। নিলয়কে নিয়ে যাওয়ার পর থেকে বাড়িটা আর আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা শুধু অতিথি, আর যারা আসতে চাইছে তারা আর লুকিয়ে নেই। পরদিন সন্ধ্যায় সুদীপ নন্দী এলেন। প্রথমবারের মতো তাকে আমাদের বাড়িতে দেখলাম, ক্লান্ত মুখ, কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা। তিনি মেঝের প্রতীকটা দেখে শুধু বললেন, ওরা এখন পুরোপুরি জেগে গেছে। অমিত বলল, আমরা প্রস্তুত। সুদীপ নন্দী মাথা নাড়লেন, এইবার তোমরা শুধু নামবে না, এইবার তোমাদের ফিরেও আসতে হবে। আমরা আর অপেক্ষা করলাম না, পূর্ণিমার আলো ওঠার আগেই বেসমেন্টে নামলাম। এবার সুড়ঙ্গটা আগের চেয়েও ঠান্ডা, দেওয়াল ভেজা, বাতাস ভারী। গোল ঘরে পৌঁছতেই দেখলাম ধাতব বাক্সটা আর আগের জায়গায় নেই। গর্তটা খোলা, গর্তের ভেতর থেকে মৃদু আলো বেরোচ্ছে, সবুজ আলো। সুদীপ নন্দী বললেন, ওরা বাক্স ছেড়ে দিয়েছে, কারণ এখন চাবি আছে। আমরা এক একে গর্তে নামলাম। নিচে নামতেই বুঝলাম এটা আর সুড়ঙ্গ না, এটা একটা পুরনো স্থাপনা। পাথরের স্তম্ভ, দেওয়ালে প্রতীক, আর মাঝখানে একটা বিশাল খোলা ঘর। ঘরের মাঝখানে নিলয়, চুপচাপ দাঁড়িয়ে, চুক স্বাভাবিক। ইরা চেঁচিয়ে উঠল, নিলয়! নিলয় আমাদের দিকে তাকিয়ে খুব শান্তভাবে বলল, ওরা বলছে তোমরা এলে সব শেষ হবে। ঠিক তখনই চারপাশের দেওয়াল কেঁপে উঠল। সেই কণ্ঠ, পাহারাদার, চারদিক থেকে একসাথে ভেসে এলো। মানুষ ফিরে যায়, দরজা থেকে যায়। সুদীপ নন্দী সামনে এগিয়ে গেলেন। তিনি বললেন, তোমরা ভুল করেছ। সিল ভাঙা হয়েছিল ডাক থামানোর জন্য, কিন্তু দরজা বন্ধ করার জন্য দরকার ছিল সিদ্ধান্ত। পাহারাদার হেসে উঠল, দেরি হয়ে গেছে। তখন আমি বুঝলাম এটা কোনো যুদ্ধ না, এটা পরীক্ষা। আমি নিলয়ের দিকে এগিয়ে গেলাম, ভয়কে উপেক্ষা করে। বললাম, নিলয়, তুমি চাবি নও, তুমি শুধু ওদের ভয় দেখানোর পথ। নিলয়ের চোখে পানি চলে এলো। সে বলল, আমি আর থাকতে চাই না। ঠিক তখনই চারপাশের সবুজ আলো কাঁপতে শুরু করল। সুদীপ নন্দী চেঁচিয়ে বললেন, এখন সবাই একসাথে। আমরা সবাই একসাথে হাত ধরলাম। কোনো মন্ত্র নয়, কোনো আগুন নয়, শুধু একসাথে থাকা। আমি স্পষ্ট করে বললাম, এই বাড়ি, এই এলাকা, এখানে আর কেউ থাকবে না। যারা আটকে আছে তারা যাবে, আর যারা যেতে চায় না তারা আর কাউকে টানবে না। ঘরটা কেঁপে উঠল, সবুজ আলো ফিকে হয়ে এলো। পাহারাদারের কণ্ঠ প্রথমবারের মতো ভেঙে গেল, মানুষ একসাথে থাকলে দরজা বন্ধ হয়। একটা তীব্র শব্দ হল, তারপর হঠাৎ নিস্তব্ধতা। আমরা যখন চোখ খুললাম, ঘরটা ফাঁকা, গর্ত নেই, আলো নেই, শুধু আমরা আর নিলয়। নিলয় মাটিতে বসে কানপে লাগল। ইরা তাকে জড়িয়ে ধরল। সুদীপ নন্দী গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, শেষ। পরদিন সকালে সূর্য উঠেছিল খুব সাধারণভাবে। পাখি ডাকছিল, গাছ নড়ছিল। বাড়ির বেসমেন্টে নামলাম, সুড়ঙ্গ নেই, দেওয়াল শক্ত, মেঝে শুকনো, কোনো প্রতীক নেই। চৌধুরী বাড়িতে নিলয় ফিরে গেল। এলাকায় আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। সুদীপ নন্দী চলে যাওয়ার আগে শুধু একটা কথা বললেন, সব দরজা ভাঙে না, কিছু দরজা বন্ধ হয় মানুষ একসাথে দাঁড়ালে। আজ অনেক দিন পরেই গল্প বলছি। হয়তো কেউ বিশ্বাস করবে, হয়তো কেউ বলবে কাকতল, কিন্তু আমরা জানি সেই রাতে যদি আমরা একা হতাম তাহলে এই গল্প বলার কেউ থাকত না। গল্প এখানেই শেষ। আপনাদের এই গল্পটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমন রহস্যময় গল্প নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখে জানাবেন পরবর্তীতে আপনারা কী ধরনের গল্প শুনতে চান, হরর, মিস্ট্রি, থ্রিলার নাকি বাস্তব অভিজ্ঞতার গল্প। পরবর্তী গল্পে আবার দেখা হবে।